আপনারা এতক্ষণ দেশজ আধুনিকতা ও আল মাহমুদের কবিতা শীর্ষক প্রবন্ধ ও আলোচনা শুনলেন। এবার সভা প্রধানের ভাষণ। আজকে সেমিনারের সভা প্রধান বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং আমাদের একজন প্রাবন্ধিক আর তিনজন আলোচক, তারা আমি আশা করি আপনাদের প্রতিক্রিয়া দেখে বলতেও পারি যে আল মাহমুদের প্রতি মোটামুটি সুবিচার করতে পেরেছেন। আল মাহমুদ বড় কবি, বড় গদ্য শিল্পী, প্রবন্ধ খুব সুবিধার লিখেছেন তা না, কিন্তু পার্সোনাল প্রোজ লিখেছেন কিছু দুর্দান্ত। তো ওগুলোর দিকে আমরা যাই নাই খুব একটা, কবিতার আলোচনাতে ছিলাম, প্রধানত কবি। সেই কবিতার আলোচনার ব্যাপারে মনে হচ্ছে যে সুবিচার হয়েছে, অন্তত দর্শক শ্রোতাদের যে প্রতিক্রিয়া সেটা থেকে বলা যায়। কিন্তু আমি বলবো যে আমার দিক থেকে, মানে আয়োজক পক্ষ হিসেবে আমার দিক থেকে আমি অত খুশি হই নাই। তার কারণ হলো প্রাবন্ধিকের প্রতি কিছু অবিচার হয়েছে। ঠিক আছে, আমরা ব্যাপারটাকে খানিকটা সেমিনারের ফরমেশন দিতে চাই। সেদিক থেকে প্রাবন্ধিকের ভাগে যদি আরেকটু সময় পড়তো, মানে আলোচকদের টোটাল সময়ের মধ্যে আরেকটু যদি প্রাবন্ধিকের ভাগে পড়তো, তাহলে হয়তো সেটা আজকের সেমিনারের জন্য তুলনামূলক সুবিচার হতো। যাই হোক, পৃথিবীর নিয়মই এই যে সর্বাঙ্গীন সুবিচার সম্ভব হয় না। ফলে আমার যে সামান্য সময়, আমি সেখানে ওই সুবিচারের খানিকটা দায়িত্ব পালন করব। আমি আজকের যে আমাদের টপিক সেটাতে মোটামুটি স্থির থাকবো। প্রাবন্ধিককে তো ধন্যবাদ দিয়েছেন সবাই, আমিও দিচ্ছি। তার প্রধান কারণ হলো যে তিনি একটা সিস্টেম্যাটিক প্রবন্ধ লিখেছেন, তিনি তত্ত্বায়ন করেছেন এবং তত্ত্বায়নের ভিত্তিতে তিনি আল মাহমুদের কবিতার একাংশ বিচার করেছেন। এখানে একটা জিনিস আপনারা বোধহয় খেয়াল করেছেন যে প্রাবন্ধিকের আলোচনায় এবং উদাহরণে আল মাহমুদের কবিতার প্রথম পর্ব, মানে সোনালী কাবিন পর্যন্ত, মানে খুব বেশি পরিমাণ প্রায়োরিটি পেয়েছে। তিনি পরের থেকেও নিতে পারতেন, কিন্তু এই অংশে প্রায়োরিটিটা বেশি পেয়েছে। সেটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমার ধারণা এটার একটা কারণ হলো তিনি তার আলোচনার প্রধান শব্দ হিসেবে, অনুষঙ্গ বা মোটিভ হিসেবে গ্রাম কথাটি ব্যবহার করেছেন। আল মাহমুদের আর্লিয়ার লাইফে গ্রাম বেশি ছিল, পরের লাইফে গ্রাম আসলে কমে গেছে। এই কথাটা আমি আপনাদের স্মরণ করতে বলবো এবং আজকের যে আধুনিকতা নিয়ে আলাপ সেটার সঙ্গে এটা খুব গভীরভাবে সম্পর্কিত, আর সেই কথা আমি বলবো। কয়েকটি বিষয়ে আমি সাবধান করে রাখি। যেখানে বোদলেয়ার সম্পর্কে তিনি যখন মন্তব্য করেছেন, তখন বোধ হয় আর একটু সাবধান থাকা উচিত ছিল। এটা খেয়াল রাখতে হবে যে বোদলেয়ারের অসুখ বিসুখ ছিল, ঠিক আছে, সিফিলিস ছিল, এটা বলে বোদলেয়ারকে ব্যাখ্যা করা যাবে না। বোদলেয়ারকে ওয়াল্টার বেঞ্জামিন 19th সেঞ্চুরি এবং মডার্নিটি বোঝার জন্য সর্বশ্রেষ্ঠ আর্টিস্ট মনে করেন। ধরা যাক, আমি পরে অনেকদিন পরে খেয়াল করলাম মিশেল ফুকো মডার্নিটি বোঝার জন্য বোদলেয়ারকে সর্বশ্রেষ্ঠ লোক মনে করেন। আমাদের আবু সৈয়দ আইয়ুবের প্রতি সর্বোচ্চ সম্মান রেখেও বলতে পারি যে আবু সৈয়দ আইয়ুবের চোখ দিয়ে বোদলেয়ারকে পড়া খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। আমাদের প্রাবন্ধিক এবং পরের আলোচকদেরও মানে কেউ কেউ, বিশেষ করে হিজল, গ্রাম প্রসঙ্গটিতে সামনে এনেছেন। প্রবন্ধে যেভাবে গ্রাম কথাটি ব্যবহৃত হয়েছে, এটার মধ্যে কিছু সংকট আছে বলে আমার ধারণা। বিশেষত আল মাহমুদকে ব্যাখ্যা করার জন্য এটা একটা সংকটই বটে। যেমন ধরা যাক, আমাদেরকে একটু ব্যাখ্যা তো করতে পারতে হবে যে আল মাহমুদের গ্রাম আর জসিমউদ্দিনের গ্রাম কোথায় আলাদা। একদম আলাদা, এর মধ্যে কোনো মিলই নেই আসলে। এটা খুবই আলাদা, মানে কাব্যের দিক থেকে। যেমন ধরা যাক, একই সময়ে কবিতা লিখছেন, ধরা যাক রূপসী বাংলা, এটা একটা সম্পূর্ণ বলতে পারে যে গ্রামীণ পটভূমি নিয়ে লেখা, কিন্তু এর সঙ্গে আবার
জসিমউদ্দিনের কবিতার কয়েক বিন্দু মিল নেই। বড় কবিরা এরকমই হয়, মানে এরকম হয় বলে আসলে বড় কবি হয়। এখন আমরা যদি গ্রাম কথাটা ব্যবহার করি, প্রকৃতি কথাটা ব্যবহার করি, তাহলে সাহিত্য বিচারটা একটু মোটা দাগে চলে যায় আর কি। এটা ঠিক ভালো কঠিন এটা বলা, যে ধরো যাক ওই যে চারজন, তো ওরা চারজন ছিলেন একসঙ্গে, রবীন্দ্রনাথ একটু আগে আর একদম একই সময়ে প্রায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জসিমউদ্দিন এবং জীবনানন্দ দাশ। তো চারজনই তো প্রকৃতির লেখক, কিন্তু চারজন একজনের সঙ্গে আরেকজনের আসলে কোনো মিল নেই। তো এই যে মিলটা নাই কোথায়, আমরা যদি শুধু গ্রাম কথাটা ব্যবহার করি, প্রকৃতির কথাটা ব্যবহার করি, তাহলে আসলে কবিদের ধরা যাবে না। কবিরা এত, মানে আর্টিস্টরা এত ওই যে মিহি ও মোটা আছে না, আর্টিস্টরা এত মোটা লেভেলে কাজ করেন না, কাজ করলে তারা বড় আর্টিস্ট হন না। আর্টিস্টরা বড় আর্টিস্ট হন একটাই কারণে, যেটা তারা মিহি লেভেলে কাজ করেন। ফলে ওই স্বাতন্ত্র্যটা আসলে দেখানো দরকার ছিল। প্রাবন্ধিক যখন গ্রাম ব্যবহার করেছেন, এমনকি আরেকটু সাবধান থাকার পরও হিজলও আমার ধারণা পুরোপুরি, যেমন হিজল দেখিয়েছেন যে কিভাবে জসিমউদ্দিনের একটু বাইরে থেকে লেখেন, আল মাহমুদ নিজের জীবন থেকে লেখেন, মানে আরেকটু সাবধান থাকার পরও হিজলও হয়তো এই ব্যাখ্যায় পুরোপুরি জান নাই বলে আমার ধারণা। যেমন প্রাবন্ধিক সংস্কৃত শব্দের বদলে গ্রামীণ অনুষঙ্গের শব্দ ব্যবহার করেছেন বলে আল মাহমুদের কবিতা ব্যাখ্যা করেছেন। এই কথাটা অত্যন্ত পপুলার, আমি সাবধান করছি যে এটা খুবই আল মাহমুদ সম্পর্কে একটা বিপজ্জনক কথা। যেমন আমি আপনাদের মনে করিয়ে দিই, বাংলা ভাষার সবচেয়ে সংস্কৃতাইজড কবিদের মধ্যে একজন কিন্তু নজরুল। Things are not so easy as it looks like. বাংলা সাহিত্যের সবচেয়ে সংস্কৃতাইজড কবিতা একজন কিন্তু নজরুল। আবার একই সঙ্গে খেয়াল রাখতে হবে, বাংলা ভাষায় হিন্দুস্তানি ভাষা, হিন্দুস্তানি যে লফজ, এটা সবচেয়ে প্রকাশ্যে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করেছেন নজরুল। রচনা বলতে হিন্দি গান হিসাবে আছে, আমার ধারণা এটা একটা গ্রেট মিস্টেক, গ্রস মিস্টেক, এটা হবে হিন্দুস্তানি। এবং আপনারা জানেন অনেকে যে এটা অগ্নিবীণা কাব্যের 12টা কবিতার মধ্যে 6টা এক্সট্রিমলি সংস্কৃতাইজড এবং 6টা এক্সট্রিমলি হিন্দুয়ানি আক্রান্ত, সরি হিন্দুস্তানি আক্রান্ত। ঠিক আছে, 6টা আছে, অর্ধেক অর্ধেক। এটা মাইপা দিছে কিনা কি জানি, মানে গনে টনে দিতে পারে। ফলে এত সহজ নয়। মানে আল মাহমুদের কবিতাও কিন্তু একদম প্রমিত বাংলা, এটা খেয়াল রাখতে হবে। আল মাহমুদের কবিতার ভাষা কিন্তু একেবারে প্রমিত বাংলা। আল মাহমুদ কিন্তু ওই যে এমনকি সৈয়দ শামসুল হকরা যেমন পরনের গহীন ভিতর বলে একটা আস্ত কাব্য লিখে ফেলেছে, আল মাহমুদ কিন্তু এরকমও করেন নাই। আর আজকের দিনে সম্পূর্ণ ভিন্ন ডিসকোর্স। আজকের দিনে আমাদের ইয়াঙ্গার কবিরা যে ভাষায় কবিতা লেখে, এটাকে আমরা বলতে পারি অপ্রমিতকে প্রমিতায়নের চেষ্টা, একটা ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন স্টেজ। এই ধরনের কোন লিটারেরি এবং পোয়েটিক এন্ডেভার কিন্তু আল মাহমুদের ছিল না। ফলে আল মাহমুদ প্রসঙ্গে এটা কিন্তু খুবই খারাপ হবে, যেটা বহুল প্রচলিত, যদি আমরা বলি যে তিনি গ্রামীণ ভাষায় কবিতা লিখেছেন। তিনি, আমি আমার লেখায় লিখেছি যে আপনি আনাজ শব্দ দেখে মানে একদম আপ্লুত হয়ে গেছেন, এটা আপনার দায়। আনাজ তো একটা নর্মাল কথ্য ভাষা, কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ, এবং এটা এমন এক শব্দ যে শব্দ ব্যবহার না করলে ওই বাক্যটা আসলে ব্যবহার করা যাবে না। কারণ আল মাহমুদ একটা জীবন উপস্থাপন করছেন, সেই জীবনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু শব্দ তিনি উপস্থাপন করেছেন মাত্র। কিন্তু একই সঙ্গে খেয়াল রাখতে হবে যে তিনি একদম প্রমিত ভাষার কবি বটে। আরেকটা বিষয় আজকে একাধিকবার উঠে এসেছে, আল মাহমুদের মার্ক্সবাদ নিয়েও এই ধরনের রোম্যান্টিসিজম আছে। এটা আমাদের পরিষ্কার থাকা উচিত যে সোনালী কাবিনের যে সাম্যবাদের কথা বলা হয়েছে, এটা কিন্তু বেসিক্যালি এক ধরনের ইউটোপিয়ান সাম্যবাদ। এটা কিন্তু পিওরলি ইউটোপিয়ান সাম্যবাদ। চীনা বিপ্লবের উল্লেখ থাকলেও এটা ইউটোপিয়ান সাম্যবাদ। মার্ক্সবাদে এই ধরনের কোনো ব্যাপার আসলে নাই। ওখানে যেভাবে কথাটা বলা আছে, এটা আগের থেকে বলা হচ্ছে, পরেও বলা হচ্ছে। প্রথম দিকে প্রশংসার জন্য বলা হতো, পরে নিন্দার জন্য বলা হতো, আবার পরের দিকে রূপান্তর ব্যাখ্যার জন্য বলা হতো। আসলে তো ব্যাখ্যা তৈরি হয় নানান ডিসকোর্সের সাপেক্ষে। ওই আল মাহমুদ সংক্রান্ত ডিসকোর্সের সাপেক্ষে ব্যাখ্যাটা তৈরি হয়েছে। আপনারা আমার বলার পরে আমাকে এক্ষুনি চ্যালেঞ্জ করার দরকার নেই, আজকে আবার কবিতাটা মনোযোগ দিয়ে পড়েন এবং দেখবেন যে এটা আসলে ইউটোপিয়ান সাম্যবাদ, এর সঙ্গে মার্ক্সবাদের আসলে কোনো সম্পর্ক নেই। মানে অন্য তার সাম্যবাদের আকাঙ্ক্ষাটা আছে। আমরা সবাই বুঝি যে মার্ক্সিজমের যে সাম্যবাদ আর ইউটোপিয়ান সাম্যবাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, ওটা আমাদের দেখতে হবে। আপনাদের মনে করিয়ে দিই আমি, এই মার্ক্সীয় না হলেও ওই কায়দার ভাষায় বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ কবিতাগুলো লিখেছেন নজরুল। একদম আপনি হু হু পড়তে পারবেন প্রলেতারিয়েত দিক থেকে, শোষক শোষিতের দিক থেকে, এবং তার যে পলিটিক্যাল স্ট্রাগলের দিক থেকে আপনি অনেক বেশি ভালোভাবে পড়তে পারবেন। যদিও
40-এর কবিদের মতো নজরুল সিস্টেম্যাটিক মার্ক্সবাদী ছিলেন না, তো তার কবিতা ওইভাবে পড়া যায়, আলমগীর কবিতা কিন্তু সেভাবে পড়া যায় না। আমি প্রায় নিশ্চিত হয়ে বলছি, আমি আলমগীর কবিতা প্রায় আদ্যপান্ত পড়েছি, এটা এভাবে পড়া যায় না, কিন্তু বাজার এটা চালু আছে নানান ফর্মে, আমি এই জন্য কথাটা বললাম। আমাদের আলোচকরা হল নিয়ে কথা বলেছেন, দল নিয়ে কথা বলেছেন এবং রচনাবলী নিয়ে কথা বলেছেন। রচনাবলী, আলমামদের রচনাবলী তো বাণিজ্যিক ভাবেই ব্যয়বহুল, বাণিজ্যিক ভাবেই লাভজনক, ফলে বাংলা একাডেমির বের করতে কোনো আপত্তি থাকার কথা নয়, কিন্তু এটা ঝামেলা আছে, এত সহজ নয়। ওই পরিবারের ঝামেলা আছে, মালিকানার ঝামেলা আছে, বা আপনারা অনেকে জানেন আলমামদের রচনাবলী কিন্তু অলরেডি বাজারে বেরিয়েছে। এটা থিংস অ্যান্ড নট সো ইজি। আমি আশা করছি আপনারা যারা হরে ধরে নানান ধরনের দাবি উত্থাপন করেন, তারা বাস্তব ব্যাপারগুলো একটু বিবেচনায় রাখবেন। মানে এটা আলমামদের কবিতা রচনাবলী হয়তো আগে বের করতে কারো আপত্তি থাকতেও পারতো, কিন্তু এখন বাংলা একাডেমি এটা বের করতে কোনো আপত্তি থাকার কোনো কারণ আছে? আমার মনে হয় না যে ঐতিহ্য বাংলা একাডেমি গিয়ে অনুমোদন দিবে যে তোমরা এটা রচনাবলী বের করো, বিকজ তারা অলরেডি চুক্তি করে রচনাবলী করছে। ইটস নট সো ইজি। আমরা অনবরত যদি মানে অবাস্তব দাবি উত্থাপন করে তাহলে চলবে না, কিন্তু এটা খুবই সম্ভব, খুবই সহজ যে বাংলা একাডেমি কোনো একটা হল বা কিংবা কোনো একটা কাঠামোকে আলমামদের নামে নামাঙ্কিত করবে। আমি আশা করছি খুব শিগগির এই ব্যাপারে আমরা অগ্রসর হতে পারবো সিস্টেম্যাটিক্যালি। এটা খুব অসম্ভব নয়, এটা সম্ভব এবং উচিত বটে। আলমামদ বড় কবি না, কবির নামে পুরস্কার বাংলা একাডেমি করতে পারবে না, কারণ বাংলা একাডেমির কোনো পুরস্কারই বাংলা একাডেমি করে নাই। বাংলা একাডেমির নিজের পুরস্কার আছে, আর বাকি সবগুলো কিন্তু অনুদানের পুরস্কার, সব 100%। ঠিক আছে, এটা বাংলা একাডেমি করতে পারবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি। যাই হোক, এগুলো একটা সিস্টেমেটিক, মানে আমি বলছি না যে সবকিছু সম্ভব, কিন্তু আমাদের মানে ক্ষণে ক্ষণে যে কোনো প্রস্তাবে বিপ্লবী না হওয়াই ভালো, কারণ তাহলে তার আগে কাঠামো নষ্ট হয়ে যায়। কিন্তু আমি মনে করি যেমন একটা মানে দাবি নানান জায়গা থেকে উঠেছে, সে নানান জায়গা থেকে যে দাবিটা উঠেছে সেটা হলো যে কোনো একটা হল কিংবা কোনো একটা স্থাপনার নামকরণ, এটা যেমন এটা বাস্তবায়ন করা পসিবল। আমরা আশা করছি বাংলা একাডেমি এই কাজটা স্ট্রাকচারালি আগাবে এবং খুব শিগগির করবে। আজকের প্রসঙ্গে আমি যা বলবো সেটা হলো যে আধুনিক শব্দটি আমরা আসলে এড়াতে পারবো না। যেমন ধরা যাক কবি আব্দুল হাই শিকদার তীব্রভাবে নাকচ করার পরও আসলে শেষ পর্যন্ত যে সংজ্ঞাটি দিয়েছেন সেটা আসলে আধুনিকতার সংজ্ঞাই বটে, এবং আপনারা আশা করছি অতটা ক্রিটিক্যাল হন নাই। তিনি আফ্রিকা থেকে যে কয়জন লেখকের নাম উল্লেখ করেছেন তারা প্রত্যেকে আধুনিক লেখক। তিনি আফ্রিকার কিন্তু পুরনো একজন লেখকের নাম উল্লেখ করেন নাই। আমি আশা করছি তিনি সচেতন ভাবে কাজটা করেছেন, কারণ আধুনিকতা হলো গত 200-300 বছরের মানুষের অনিবার্য নিয়তি। দি ভেরি কোশ্চেন ইজ দ্যাট আপনি এটাকে কিভাবে পারসিভ করবেন। আমি আধুনিকতার জন্য, আধুনিকতার ফেলাসি আবিষ্কারের জন্য সবচেয়ে গুরুতর যে ব্যাপারটি ব্যবহার করি সেটা হলো কান্টের 1784 সালের সে বিখ্যাত প্রবন্ধ, ছোট্ট কিন্তু অতি বিখ্যাত, অতি ইনফ্লুয়েন্সিয়াল, হোয়াট ইজ এনলাইটেনমেন্ট এই নামের প্রবন্ধ। তো সেখানে কান্ট ব্যাখ্যা করছেন যে এনলাইটেনমেন্ট মানেটা কি। বলে এনলাইটেনমেন্ট মানে হলো তোর নিজের দায়িত্ব তুই নিজে নিছস, এটা হলো এনলাইটেনমেন্ট। একদম ওই প্রবন্ধে এই কথা লেখা আছে। ম্যাচিউরিটি, যে আরেকজনের উপর আমি আমার সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্ভরশীল নয়। মানুষের এই যে ম্যাচুরিটিটা, এই যে সেলফ ডিপেন্ডেন্সটা, এটাই হলো এনলাইটেনমেন্ট। ওটাকে ব্যবহার করে আজকে আমাদের প্রাবন্ধিক আওয়ার মডার্নিটি বলে পার্থ চট্টোপাধ্যায়, রণজিৎ গুহ এরা প্রচার করে যেমন একটা আইডিয়া করেছেন বাংলাদেশে, এটা আমিও ব্যাপকভাবে প্রচার করেছি। ওখানে পার্থ চট্টোপাধ্যায় এটাকে ব্যবহার করে বলছেন যে এই কথা মেনে নিলে অন্যদের কোনো মডার্নিটি হতেই পারে না। তার কারণ হলো আপনি যদি আপনার টাইম এন্ড স্পেসের বিশেষ বাস্তবতার মধ্যে কোনো সিদ্ধান্ত না নিতে পারেন, আপনাকে তো মডার্নই বলা যাবে না। ফলে মডার্নিটি বাই ডিফল্ট আওয়ার মডার্নিটি, এটা ছিল তার সিদ্ধান্ত। আমি এই ধরনের আলাপে সবসময় সবচেয়ে বেশি পছন্দ করি এবং মেনি আদার্স। আপনারা জানেন যে মডার্নিটি নিয়ে কয়েক লাখ সংজ্ঞা আছে এবং গত 200 বছরের বেশি বেসিক্যালি মডার্নিটিকে অ্যাড্রেস না করে কোনো শাস্ত্রে কোনো প্রকার আলোচনা হয় নাই। মানে লেট মি মেক ইট ক্লিয়ার, গত 200 বছরে মডার্নিটিকে অ্যাড্রেস না করে, কোনো না কোনো ভাবে অ্যাড্রেস না করে কোনো শাস্ত্রে কোনো প্রকার আলোচনা হয়নি। এটা মানুষের নিয়তি। আপনি আপনাকে কিভাবে ডিফাইন করবেন সেটা হলো পরের ব্যাপার। আমি সবচেয়ে পছন্দ করি বাকথিন থেকে পাওয়া আইডিয়া, এটা হলো মডার্নিটি হলো প্রেজেন্টনেসকে, দ্যাট মিনস অ্যাকচুয়াল লিভিংকে গুরুত্ব দিতে পারা। মানে আপনি যে জীবন যাপন করছেন এই জীবন আপনি আপনার চোখ দিয়ে, আপনার বিবেচনা দিয়ে দেখতে পাচ্ছেন, আরেকজনের চোখ দিয়ে নয়, আরেকজনের মূল্যবোধ দিয়ে নয়, আরেকজনের মূল্যমান দিয়ে নয়।
দ্যাটস মডার্নিটি। আমি এটাকে খুবই সুইটেবল মনে করি এবং এটার নানান ধরনের, এবং আপনারা খেয়াল করছেন যে অনেক ঘুরিয়ে ফিরিয়ে বাতিল টাতিল করে কবি আব্দুল্লাহ শিকদার যে সংজ্ঞা দিয়েছেন সেটা কিন্তু মোটামুটি এরকমই। ট্র্যাডিশন রেখেছেন, বর্তমান রেখেছেন, ভবিষ্যৎ রেখেছেন। আপনাদের আমার ধারণা উনি বলার সময় কারো কারো টি.এস. এলিয়টের ট্র্যাডিশন এন্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এই কথাটা মনে পড়বে, কারণ তিনি ওই লাইনে যাচ্ছিলেন। ওখানে ভবিষ্যৎ নাই, কিন্তু ভবিষ্যতের কথা আছে প্রবন্ধের ভিতরে, শিরোনামের মধ্যে নাই। এই পরিপ্রেক্ষিতের মধ্যে যদি আমরা আল মাহমুদকে যদি দেখি, তাহলে আমি বলবো যে আল মাহমুদের মধ্যে দেশজ আধুনিকতা, নিজস্ব আধুনিকতা, আধুনিকতা এগুলো খুব আছে। তার প্রধান কারণ হলো আল মাহমুদ নিজের প্রেজেন্টনেসকে এক্সট্রিম মূল্য দিতে পেরেছেন। আল মাহমুদ আসলে যেই জীবন যাপন করেছেন সেই জীবনের কথা বলতে পেরেছেন। এটা কিন্তু অত্যন্ত জটিল আলাপ, বিশেষ করে একটা কলোনাইজড অঞ্চলের জন্য। নিজে যেই জীবন যাপন করে সেই জীবনের কথা মানুষে কিন্তু কইতে পারে না, কঠিন আছে। ওই কথাটা আল মাহমুদ বলতে পেরেছেন। তার একটা পরোক্ষ প্রমাণ কি, ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম না যে গ্রামকে সেন্টার করার কারণে আমাদের প্রাবন্ধিক আল মাহমুদের আর্লি পিরিয়ডে পুরো আলোচনাকে প্রায় সীমিত রেখেছেন। কারণ কি? কারণ আল মাহমুদের ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে 1980 সালের পরে গ্রাম কোথায় উনি লেখেন নাই তো। উনি যে লিখছেন, আপনি খেয়াল করেন, আপনি তার 1985 সালের পরের কাব্য পড়েন এবং প্রেমের কবিতাগুলো পড়েন। আল মাহমুদ হলেন, আমি অন্য নানান বক্তৃতায় বলেছি এবং লিখেছিও, আল মাহমুদ হলেন দেবেন সেনের পরে সম্ভবত প্রায় একমাত্র লোক যে অসাধারণ দাম্পত্য প্রেমের কবিতা লিখেছেন, মানে বউকে নিয়ে কবিতা লিখেছেন। আপনি দেখেন অল আর আরবান, অল ইচ এন্ড এভরিওয়ান ইজ আরবান। তার মানে হলো তিনি যে কন্ডিশনের মধ্যে জীবনযাপন করেছেন সেই কন্ডিশনকে তিনি চিহ্নিত করতে পেরেছেন, গুরুত্ব দিতে পেরেছেন, রূপায়িত করতে পেরেছেন এবং তার ভিতর থেকে, যেটা বড় সাহিত্যিকের না হলেই নয়, ট্রান্সেন্ড করতে পেরেছেন। মানে যা কিছু তিনি বলেছেন সেটাকে ছাড়িয়ে যেতে পেরেছেন। এটাকেই আমাদের কবি আব্দুল্লাহ শিকদার বলেছেন আধ্যাত্মিকতা। এটা আমিও বিভূতিভূষণ এবং অন্যদের ক্ষেত্রে এই ভাষাটা ব্যবহার করে, যে ওই যে ছাড়িয়ে যাওয়া, বস্তু থেকে একটা নির্বস্তু পর্যায়ে উপনীত হওয়া, আল মাহমুদ সেটা করতে পেরেছেন। এবং সেই করার ক্ষেত্রে আজকের প্রবন্ধের পার্সপেক্টিভে আমি সংক্ষেপে যেই কথাটা বলবো সেটা হলো এই, 50 এবং 60-এর দশকে আমি হিজলের সঙ্গে এই বিষয়ে একমত নই, তার একটা ভিন্ন মত থাকতে পারে যে আরবানাইজেশন। আচ্ছা, আরেকটা কথা, আমাদের বক্তারা আরবানাইজেশন ব্যাপারটাকে খুবই একটু খারাপ হিসেবে উপস্থাপন করেছেন। আমি এই উপস্থাপনকে খারাপ মনে করি। মানে আমাকে এটা আমার এটা বলা আবশ্যক যে, আশা করছি আপনারা কথাটাকে ধর্মীয় ভাবে নেবেন না। এই কথাটার মধ্যে একটা মুনাফিকি আছে। মুনাফিকি হলো, আমি বাস করি হলো একটা আরবান লাইফ, আমাকে বিশেষভাবে ঠেঙ্গায় বিদায় না করলে আমি কিছুতেই গ্রামীণ জীবনে যাব না, কিন্তু আমি গ্রামীণ জীবনকে মহিমান্বিত করতেছি। এই পুরো ব্যাপারটা মানে থার্ড ওয়ার্ল্ডের, কলোনাইজড ওয়ার্ল্ডের একটা কমন ব্যাপার। এটাকে আমরা এড়াতেও পারি না, কথা সত্য। কারণ আমরা কি, গ্রামের মধ্যে একটা অরিজিনাল দেশ আছে, শহর পশ্চিমায়নের কারণে, কলোনিয়াল মডার্নিটির কারণে নষ্ট হয়ে গেছে। এইরকম একটা প্যারাডাইমের মধ্যে কিন্তু আমরা 200 বছর ধরে আছি। ঠিক এই চিন্তা থেকে এই কথাটা আসে। কিন্তু একজন ওয়াল্টার বেঞ্জামিনিয়ান হিসেবে আমাকে এটা বলতেই হচ্ছে যে আমি আসলে মানে আমি দুঃখিত, আমি এই স্কুলটা কিছুতেই সাবস্ক্রাইব করতে পারি না। আমি আরবান, এবং আমাকে দেখাতে হবে যে আরবান লাইফের মধ্যে আমি কিভাবে ডেভেলপমেন্টটা করতে পারি। আল মাহমুদ কিন্তু এই কাজটা করেছে। আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে পরীক্ষা করতে বলি যে আল মাহমুদ আসলে জসিমউদ্দিনের অর্থে কোনো গ্রামীণ জীবন প্রস্তাব করেননি। আমি এখন যে বাক্যটা বলছি এই বাক্যটা একটু জটিল হবে। জসিমউদ্দিন অত্যন্ত বড় কবি। তার প্রধান কারণ হলো জসিমউদ্দিন নগরকে সম্পূর্ণরূপে নাকচ করে দিয়ে, একদম নাকচ করে দিয়ে, পরিষ্কারভাবে স্পষ্টভাবে নাকচ করে দিয়ে জসিমউদ্দিন গ্রামে তার রাখালকে পাঠিয়েছেন স্রেফ এই কারণে, তিনি বলছেন যে গ্রাম একটা অল্টারনেটিভ প্রোডাকশন সিস্টেম, অল্টারনেটিভ ভ্যালু সিস্টেম এবং অল্টারনেটিভ লিভিং সিস্টেম। পরিষ্কারভাবে আল মাহমুদ, মানে জসিমউদ্দিন যে এত বড় কবি তার প্রধান কারণ কিন্তু আসলে এটা, জসিমউদ্দিন অল্টারনেটিভ এটা প্রস্তাব করেছেন। আল মাহমুদের ব্যাপারটা একদম উল্টা। আল মাহমুদ কোনোদিন একটা লাইনেও গ্রামে অল্টারনেটিভ জীবনের প্রস্তাব করেননি। ডোন্ট টেক মি রংলি, আল মাহমুদ একটা লাইনেও প্রথম কাব্য থেকে শেষ কাব্য পর্যন্ত গ্রামকে কোনো অল্টারনেটিভ জীবনধারা হিসেবে প্রচার করেননি। আল মাহমুদের ব্যাপারটা ছিল যে তিনি বলছেন আমাদের যে জীবন, আগামী দিনের যে জীবন,
সেই জীবনের মধ্যে আমাদের গ্রামের যে অভিজ্ঞতা, অভিব্যক্তি, গ্রামীণ যে ঐশ্বর্য। সোনালী কাবিনের শেষ কবিতাটা পড়েছেন, 14 নম্বর কবিতাটা, দেখেছেন যে ঐশ্বর্যপূর্ণ বর্ণনাটা কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে? এক্সট্রিমলি ঐশ্বর্যবান, গরিব না কিন্তু, ভগিনী না, কিন্তু উপাদানগুলো এমন ভাবে নিয়েছেন যে উপাদানগুলো অ্যাভেইলেবল, আপনি পাবেন। ওই উপাদানগুলোতে কিন্তু ঐশ্বর্য তৈরি হয়েছে। তিনি বলছেন যে আমাকে আমার গ্রামটা লাগবে, কারণ আমার সমস্ত মানুষ বসবাস করে তো গ্রামে। ফলে গ্রামের জীবনের যাবতীয় অভিজ্ঞতা থেকেই আমাকে আগামী দিনের যে জীবন, সেই জীবনটা প্রস্তাব করতে হবে। এটা কিন্তু গ্রামীণ জীবন নয়। আমি কনফিডেন্টলি বলছি, আমার দিক থেকে আমি আপনাদেরকে ফুসলাচ্ছি, আপনারা এই ভঙ্গিতে একবার দেখেন পড়ে, ঠিক আছে? গ্রামীণ জীবন নয় কিন্তু। তাহলে কি এটা? 50 এবং 60-এর দশকে আমাদের এখানে যখন জাতীয়তাবাদী বিকাশটা ঘটছিল, তখন তার মধ্যে ডেফিনেটলি অপরাপর সমস্ত কলোনাইজড জোনের মতো একটা আরবান রিডাকশনিজম ছিল, সংকীর্ণতা ছিল। লোকের মানুষদেরকে বাদ পড়ছিল দেশের অধিকাংশ মানুষ। অথচ 50 এবং 60-এর দশকে ঢাকার অভিজ্ঞতা কি? পুরান ঢাকার অংশটা বাদ দিলে ঢাকার ইনফ্যাক্ট 100% মানুষ ছিল গ্রাম থেকে আসা। সো এই যে এক্সপেরিয়েন্স, গ্রামের সমস্ত এক্সপেরিয়েন্স ধারণ করে নগরে জাতীয়তাবাদী আন্দোলন করছে একটা নতুন রাষ্ট্রের জন্য, এই মানুষদের জন্য সর্বশ্রেষ্ঠ ভাষ্যটা আসলে আল মাহমুদ 50 এবং 60-এর দশকে তৈরি করছিলেন। খেয়াল রাখতে হবে, সোনালী কাবিন বই 1973 সালে বেরিয়েছে বটে, কিন্তু সোনালী কাবিন কবিতা কিন্তু 68-69-এ লেখা। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার এই বক্তব্য বোঝার জন্য। এই কবিতা কিন্তু 1971 সালে কলকাতায় বেরিয়েছিল, তার আগে পত্রিকায় বেরিয়েছিল 69 সালে। এটা 68-69 সালে লেখা কবিতা। এটা বাংলাদেশের জাতীয়তাবাদী মুভমেন্টের একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে লেখা কবিতা, এবং সেই জাতীয়তাবাদী মুভমেন্টে আল মাহমুদ অত্যন্ত বড় কবির ভূমিকা পালন করেছেন। তার কারণ হলো জাতীয়তাবাদী আন্দোলনে, স্বপ্নে, কল্পনায়, মেটাফোরে যে আরবান রিডাকশনিজম চলছিল, একরৈখিকতা চলছিল, সংকীর্ণতা চলছিল, আল মাহমুদ দেখছেন যে জাতীয়তাবাদী আন্দোলন যে তরুণরা করছে, যারা গ্রাম থেকে উঠে এসেছে, ওদের স্বপ্নকে, কল্পনাকে এবং লিভিং এক্সপেরিয়েন্সকে এই জিনিস ধারণ করতে পারছে না। আল মাহমুদ হলো ওই সময়ের কবি যিনি তার এই জাতীয়তাবাদী চিহ্নগুলোকে প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দিয়েছেন, গ্রাম পর্যন্ত ছড়িয়ে দিয়েছেন, যারা জাতীয়তাবাদী মুভমেন্টের সাফল্যের মধ্য দিয়ে একটা নতুন রাষ্ট্র তৈরি করবেন। এবং সেই নতুন রাষ্ট্রের কি কি বৈশিষ্ট্য হবে, সোনালী কাবিন কাব্য জুড়ে কিন্তু বেসিক্যালি সেগুলোই বলা হয়েছে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি বৈশিষ্ট্য তার মধ্যে হবে। অনার্যের কথা আছে, এটা কিন্তু গ্রাম না, কিন্তু একদম একদম ভিন্ন জিনিস। বাদামি বর্ণের কথা আছে, এটা কিন্তু একদম ভিন্ন জিনিস, এটা শুধু গ্রাম না, এটা অন্য প্রস্তাব, এটা একটা জাতীয়তাবাদী প্রস্তাব। আমার শেষ বাক্য, শেষ লেখা, যেটা আমার আল মাহমুদ সম্পর্কে একাধিক লেখা আমি লিখেছি, সেটা হলো এই যে আল মাহমুদ হলেন বাংলাদেশের জাতীয়তাবাদী মুভমেন্টের সময় উৎপাদিত, সময় যে কবিদেরকে উৎপাদন করে, উৎপাদিত বেসিক্যালি সর্বশ্রেষ্ঠ কবি। এবং আল মাহমুদ বেসিক্যালি আমাদের জাতীয়তাবাদী মুভমেন্টের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক ভাষ্যকার। এরা হতে পেরেছে তার কারণ তার আধুনিকতা বেসিক্যালি একদম প্রেজেন্টনেস, বর্তমানময়তা এবং যাপিত জীবনের ভিতর থেকে উঠে এসে কাব্যে রূপ লাভ করেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।